শুভ সকাল দর্শক মণ্ডলী। মার্চ মাস আসলেই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা বিষয়ক বিতর্ক বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে দেয়া হয়। কারো জন্মের আগে তার জন্ম হয়েছে বলে কি ঘোষণা করা যায়, নাকি জন্ম হওয়ার পর জন্ম হয়েছে বলে ঘোষণা করা হয়? নিশ্চয়ই কারো জন্ম হওয়ার পর তার জন্ম হয়েছে বলে ঘোষণা করা হয়। স্বাধীন বাংলাদেশের জন্ম আগে হয়েছে, নাকি বাংলাদেশ স্বাধীন হয়েছে এমন ঘোষণা আগে দেয়া হয়েছে? এই বিতর্কে অংশগ্রহণ করার পূর্বে এই প্রশ্নগুলোর উত্তর জানা জরুরি। আজকের ভিডিওতে সেই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব। স্বাধীনতা ঘোষণা সংক্রান্ত বিতর্ক বিষয়ে আরেকটি ভিডিওতে আলোচনা করব। প্রশ্নগুলোর উত্তর জানতে পুরো ভিডিওটি দেখতে পারেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওর বিষয়টি আলোচনার প্রয়োজনে এই চ্যানেলে পূর্বে দেয়া ভিডিওগুলোর কিছু তথ্য পুনরাবৃত্তি করা হবে। ফলে ভিডিওটি একটু দীর্ঘ হবে। যারা আমার পূর্বের ভিডিওগুলো দেখেছেন তাদের কাছে বিষয়টি বিরক্তিকর মনে হতে পারে, এজন্য আমি দুঃখ প্রকাশ করছি। দর্শক, 1971 সালের 1 মার্চের ডিক্লাসিফাইড সিআইএ ইন্টেলিজেন্স মেমোরেন্ডামে লেখা হয়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে আওয়ামী লীগের মুখপাত্ররা একটি স্বাধীন পূর্ব পাকিস্তানের জন্য সম্ভাব্য বিদেশি সমর্থন চেয়েছেন এবং বলেছেন যে আওয়ামী লীগের প্রাদেশিক স্বায়ত্তশাসনের লক্ষ্য ব্যর্থ হলে একতরফাভাবে স্বাধীনতা ঘোষণা করা হবে। 1971 সালের 2 মার্চ দৈনিক পাকিস্তান পত্রিকায় বঙ্গবন্ধুর ডাক শিরোনামে লিড নিউজ প্রকাশিত হয়। সেখানে লেখা হয়, শেখ সাহেব বলেন, 7 কোটি বাঙালিকে শোষণ করা এবং বাংলাদেশকে ঔপনিবেশিক বাজার হিসেবে ব্যবহার করা দেশবাসী আর বরদাস্ত করবেন না। তিনি বলেন যে বাংলাদেশকে উপনিবেশ ও বাজার হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না, অর্থাৎ পাকিস্তানের ঔপনিবেশিক শাসন হতে বাংলাদেশকে মুক্ত করার ঘোষণা 1971 সালের 1 মার্চেই দেয়া হয়েছিল। মূলত এই বক্তব্যের মাধ্যমেই বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার প্রত্যয় ঘোষণা করা হয়। 1971 সালের 5 মার্চ দৈনিক পাকিস্তান পত্রিকায় ঢাকা বেসামরিক শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে শিরোনামে সংবাদ প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে লেখা হয়, এনার খবরে বলা হয় যে ক্রমাগত হরতাল ও পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অফিস আদালতে না যাওয়ার জন্য কর্মচারীদের প্রতি শেখ মুজিবের আহ্বানের ফলে পূর্ব পাকিস্তানে বেসামরিক শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে। অর্থাৎ 1971 সালের 4 মার্চেই তৎকালীন পূর্ব পাকিস্তান ভূখণ্ডে পাকিস্তান সরকারের নিয়ন্ত্রণ বা সার্বভৌম ক্ষমতা ভেঙে পড়েছিল। 4 মার্চ 1971 তারিখের সিআইএ ডিক্লাসিফাইড ইন্টেলিজেন্স মেমোরেন্ডামে লেখা হয়, গতরাতে বেশ কয়েকজন বিদেশি সাংবাদিককে দেওয়া এক সাক্ষাৎকারে মুজিব তার পরিকল্পনা সম্পর্কে সরাসরি কিছু না বললেও অবশেষে অফ দ্য রেকর্ড স্বীকার করেছেন যে আগামী 7 মার্চ নির্ধারিত সমাবেশে তিনি পূর্ব পাকিস্তানের জন্য স্বাধীনতার সমতুল্য কিছু ঘোষণা দেবেন। 1971 সালের 7 মার্চ ঐতিহাসিক রেসকোর্স ময়দানের জনসভায় শেখ মুজিবুর রহমান ভাষণ দেন। সেই ভাষণে তিনি বলেন, আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকদের হত্যা করা হয়, তোমাদের কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সব কিছু আমি যদি হুকুম দিবার নাও পারি তোমরা বন্ধ করে দেবে। প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরও দিব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 1971 সালের 8 মার্চ তারিখের সিআইএ ডিক্লাসিফাইড ইন্টেলিজেন্স মেমোরেন্ডামে লেখা হয়, দূতাবাস মনে করে যে মুজিবের লক্ষ্য পূর্ব পাকিস্তানের মুক্তি অপরিবর্তিত রয়েছে, কিন্তু মুজিব হয়তো আর বিশ্বাস করেন না যে তার প্রাদেশিক স্বায়ত্তশাসন কর্মসূচির মাধ্যমে এটি অর্জন করা সম্ভব। এখন হয়তো তিনি স্বাধীনতা অর্জনের পরিকল্পনা করছেন এবং সামরিক বাহিনীর সাথে সরাসরি সংঘাত এড়াতে পর্যায়ক্রমে ক্ষমতা দখলের চেষ্টা করতে পারেন। অর্থাৎ 7 মার্চের ভাষণের পর বাংলাদেশের স্বাধীনতা অর্জনে মুজিবের পরিকল্পনা বিষয়ে সিআইএ অনুধাবন করতে পেরেছিল।
1966 সাল থেকে 1972 সাল পর্যন্ত সময়কালে পাকিস্তানের সাবেক রাষ্ট্রপতি আইয়ুব খানের লেখা ডায়েরি 2007 সালে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে ডায়েরিজ অফ ফিল্ড মার্শাল আইয়ুব খান নামে প্রকাশিত হয়। 1971 সালের 9 মার্চ তারিখের দিনলিপিতে তিনি লিখেন, অ্যাডমিরাল আহসানের সামরিক সচিব, যিনি একসময় আমার কর্মী ছিলেন, পূর্ব পাকিস্তানের গভর্নর পদ হতে অব্যাহতিপ্রাপ্ত অ্যাডমিরাল আহসানের সাথে করাচি ফেরার পূর্বে তিনি তার স্ত্রীর গচ্ছিত রাখা গহনা ব্যাংক থেকে ফেরত চাইলেন। মুজিবুর রহমানের অনুমতি ছাড়া ব্যাংকটা ফেরত দিতে অস্বীকার করল। এই কর্মকর্তা হতবাক হয়ে গেলেন, কিন্তু তিনি মুজিবুর রহমানের কাছে গেলেন এবং তার হস্তক্ষেপে তিনি গহনাগুলো ফেরত পেলেন। এটা স্পষ্ট যে ওই প্রদেশে সরকারের কার্যকারিতা রহিত হয়েছে এবং মুজিবুর রহমানের দল তার স্থলাভিষিক্ত হয়েছে। পূর্ব পাকিস্তানের প্রধান বিচারপতি টিক্কা খানকে শপথ পাঠ করাতে অস্বীকৃতি জানিয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। ফলে মুজিবুর রহমান কার্যত শাসক এবং তার নিকট হতেই সবাই আদেশ গ্রহণ করে। কেন্দ্রীয় সরকারের কর্তৃত্ব সেনানিবাস পর্যন্ত বিস্তৃত, অন্য কোথাও নয়। বাংলাদেশ প্রতিষ্ঠিত হতে শুরু করেছে। অর্থাৎ 1971 সালের 9 মার্চের আগেই পাকিস্তানের ধ্বংসস্তূপের উপর বাংলাদেশ প্রতিষ্ঠিত হতে শুরু হওয়ার বিষয়টি আইয়ুব খানও অনুধাবন করতে পেরেছিলেন। মূলত 1 মার্চ হতে তৎকালীন পূর্ব পাকিস্তান ভূখণ্ডে পাকিস্তান রাষ্ট্রের পতন হতে শুরু করে এবং 7 মার্চ হতে সেই ভূখণ্ডে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে শুরু করে। 1971 সালের 15 মার্চ, যেদিন রাষ্ট্রপতি ইয়াহিয়া খান আওয়ামী লীগের সাথে সাংবিধানিক আলোচনার জন্য ঢাকায় যান, সেদিন নিউ ইয়র্ক থেকে প্রকাশিত টাইম পত্রিকা রিপোর্ট করেছিল, পাকিস্তানকে দুটি স্বাধীন রাষ্ট্রে বিভক্ত করার আসন্ন পরিকল্পনার পেছনের মানুষটি হলেন শেখ মুজিবুর রহমান, মুজিব। গত সপ্তাহে ঢাকায় টাইম পত্রিকার প্রতিনিধি ড্যান কগিনকে মুজিব বলেন, বর্তমান পাকিস্তানের পরিসমাপ্তি ঘটেছে, মীমাংসার আর কোনো আশা নেই। দুদিন আগে পূর্ব পাকিস্তানের নেতা পশ্চিম পাকিস্তানিদের সম্পর্কে বলেছিলেন, আমি তাদের ভেঙে চুরমার করে নতজানু করব। প্রিয় দর্শক, 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তান পক্ষে আত্মসমর্পণ দলিলে স্বাক্ষরকারী লেফটেন্যান্ট জেনারেল A.A.K. নিয়াজি তার লেখা দ্য বিট্রায়াল অব ইস্ট পাকিস্তান বইয়ের 49 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, মুজিব ঘোষণা করেছিলেন, বর্তমান পাকিস্তানের পরিসমাপ্তি ঘটেছে, মীমাংসার আর কোনো আশা নেই, আমি তাদের ভেঙে চুরমার করে নতজানু করব। এটা স্পষ্ট ছিল যে বাংলাদেশ অস্তিত্ব লাভ করেছিল, মুজিব কার্যত শাসক হয়ে পড়েছিলেন এবং তার বাড়ি প্রেসিডেন্সিতে পরিণত হয়েছিল। 1971 সালের 25 মার্চ হতে পরিচালিত অপারেশন সার্চলাইট নামে পরিচিত সামরিক অভিযানের পরিকল্পনার দায়িত্বে ছিলেন মেজর জেনারেল খাদিম হোসাইন রাজা। তিনি তার লেখা আ স্ট্রেঞ্জার ইন মাই ওন কান্ট্রি ইস্ট পাকিস্তান 1969 to 1971 বইয়ে লিখেন, কার্যত পরিস্থিতি এমনই ছিল যে পূর্ব পাকিস্তান সরকারের সকল সংস্থা নির্দেশনার জন্য শেখ মুজিবের সদর দপ্তরে রিপোর্ট করত। এমনকি পুলিশ মহাপরিদর্শকও সামরিক আইন সদর দপ্তরে আসা বন্ধ করে দিয়েছিলেন। তিনি শেখ মুজিবের বাসভবনে রিপোর্ট করা শুরু করেন এবং সেখান থেকেই নির্দেশনা গ্রহণ করতেন। 1969 থেকে 1971 মেয়াদে পাকিস্তান সরকারের যোগাযোগ মন্ত্রী গোলাম ওয়াহেদ চৌধুরীর লেখা দ্য লাস্ট ডেজ অব ইউনাইটেড পাকিস্তান বইয়ে তিনি লিখেন, বাংলাদেশের কার্যত স্বাধীনতার 3 সপ্তাহ মুজিবকে কেন্দ্রীয় সরকারকে চ্যালেঞ্জ করার অনন্য সুযোগ করে দিয়েছিল। রেডিও, টেলিভিশন এবং সংবাদপত্রের উপর তার পূর্ণ নিয়ন্ত্রণ ছিল, যাদেরকে তার আদেশ প্রকাশ করতে বলা হয়েছিল। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ইস্ট পাকিস্তান রাইফেলস, সেই সাথে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক সরকারের পুলিশ বাহিনী সকলেই কেন্দ্রীয় সরকারের প্রতি নয়, বরং মুজিবের প্রতি তাদের আনুগত্য প্রকাশে ঐক্যবদ্ধ ছিল। 15 মার্চ যখন ইয়াহিয়া ঢাকায় আসেন, তখন তিনি কার্যত বাংলাদেশের একজন বিদেশি অতিথি ছিলেন। পাকিস্তান সরকারের সাবেক যোগাযোগ মন্ত্রী গোলাম ওয়াহেদ চৌধুরীর ভাষ্য অনুযায়ী 15 মার্চের আগেই কার্যত স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল এবং 15 মার্চে ঢাকায় আসা ইয়াহিয়া খান কার্যত বিদেশি অতিথি ছিলেন। দৈনিক আজাদ পত্রিকার 21 মার্চ 1971 সংখ্যায় গান্ধীর পর মুজিবি অহিংসার দুর্জয় শক্তি প্রদর্শন করেন, এই শিরোনামে একটি সংবাদ প্রতিবেদন প্রকাশিত হয়। এই সংবাদ প্রতিবেদনে লেখা হয়, ভারতের সর্বোদয় নেতা ও পাক ভারত বিরোধ মীমাংসা দলের চেয়ারম্যান
মিস্টার জয়প্রকাশ নারায়ণ গত 16ই মার্চ নয়াদিল্লিতে বলিয়াছেন, জনগণের গণতান্ত্রিক অধিকারে বিশ্বাসী বিশ্বের প্রতিটি মানুষের ও প্রত্যেক সরকারেরই উচিত শেখ মুজিবুর রহমান ও তাহার নেতৃত্বাধীন বাংলাদেশ সরকারকে আকুণ্ঠ সমর্থন দান করা। এই সংবাদ প্রতিবেদন হতে এটি পরিষ্কার যে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার তথ্যটি 1971 সালের 16ই মার্চের মধ্যেই বাংলাদেশ ও পাকিস্তানের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক পরিসরে ছড়িয়ে পড়ে। 1971 সালের 23শে মার্চ বাংলাদেশে প্রতিরোধ দিবস পালিত হয়। প্রতিরোধ দিবসে সরকার প্রধান শেখ মুজিবুর রহমানের বাসভবন, হাইকোর্ট ভবন, সচিবালয় সহ সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে এবং বাঙালির ঘরে ঘরে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। ঢাকার গভর্নর ভবনের অভ্যন্তরে বসবাসকারী কর্মচারীরা তাদের স্টাফ কোয়ার্টারেও বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। যশোরের ট্যাঙ্ক রোডে ইস্ট পাকিস্তান রাইফেলস দপ্তরে জওয়ানরা জাতীয় পতাকা উত্তোলন করে গার্ড অব অনার দেয় এবং অভিবাদন করে। ঢাকাস্থ বিদেশি দূতাবাসগুলো তাদের নিজ নিজ দেশের পতাকার সাথে বাংলাদেশের পতাকা উত্তোলন করে। পাকিস্তানের দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দল পাকিস্তান পিপলস পার্টির প্রধান জুলফিকার আলী ভুট্টো সেদিন ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে অবস্থান করছিলেন। সেখানেও বাংলাদেশের পতাকা উত্তোলিত হয়। প্রতিরোধ দিবসের প্রধান আকর্ষণ ছিল জয় বাংলা বাহিনীর কুচকাওয়াজ। ঢাকার পল্টন ময়দানে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি সঙ্গীতের সাথে বাংলাদেশের পতাকা উত্তোলনের মাধ্যমে জয় বাংলা বাহিনীর কুচকাওয়াজ শুরু হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে জয় বাংলা বাহিনীর দুটি দল যুদ্ধের মহড়া প্রদর্শন করে। কুচকাওয়াজ শেষে জয় বাংলা বাহিনী ও উপস্থিত জনতার এক বিরাট অংশ মার্চ করে শেখ মুজিবুর রহমানের বাসভবনে গমন করেন। শেখ মুজিবুর রহমান তার বাসভবনের সামনে জয় বাংলা বাহিনীর অভিবাদন গ্রহণ করেন। দ্য পিপল পত্রিকার 24 মার্চ 1971 সংখ্যার প্রথম পাতায় একটি ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়, যেখানে পাকিস্তান পিপলস পার্টির প্রধান জুলফিকার আলী ভুট্টো প্রেসিডেন্ট ইয়াহিয়া খানকে বলছেন, স্যার, আমি কোথাও পাকিস্তানের কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না। 1971 সালে বাংলাদেশে সংঘটিত গণহত্যায় প্রধান অভিযুক্তদের অন্যতম রাও ফরমান আলী তার লেখা হাউ পাকিস্তান গট ডিভাইডেড বইতে 23 মার্চ প্রসঙ্গে লিখেন, 23শে মার্চ ছিল মুজিবের আন্দোলনের চূড়ান্ত দিন। এটি ছিল একটি ঐতিহাসিক দিন। পাকিস্তান দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে উদযাপন করে, মুজিব দিনটিকে লাহোর প্রস্তাব দিবস হিসেবে উদযাপন করে। এটি ছিল একটি নির্ণায়ক দিন, যেদিন মুজিব স্বাধীনতা ঘোষণা করে তার বাসভবনে বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিলেন। পূর্ব পাকিস্তানের ক্যান্টনমেন্টের সীমানার মধ্যেই কেবল পাকিস্তানের পতাকা দেখা গিয়েছিল। ধানমন্ডিতে তার বাসভবনের বারান্দায় দাঁড়িয়ে সমর্থনসূচক স্লোগান দেয়া হাজার হাজার অনুসারীর সামনে তিনি বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। 23 মার্চে মুজিব তার গাড়িতে বাংলাদেশের পতাকা উড়িয়ে রাষ্ট্রপতি ভবনে এসেছিলেন। প্রিয় দর্শক, আলোচিত তথ্য প্রমাণ হতে এটা স্পষ্ট যে জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে শেখ মুজিবের নেতৃত্বে তৎকালীন পূর্ব পাকিস্তান ভূখণ্ডে 1971 সালের 23 মার্চ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জন্মলাভ করে এবং শেখ মুজিব হাজার হাজার জনতার সামনে সেদিনই স্বাধীনতা ঘোষণা করে তার বাসভবনে বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিলেন। সংবাদপত্রের উপর বাধা নিষেধ থাকায় সেই ঘোষণাটি জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রচারিত হয়নি। মূলত এই স্বাধীনতা ঘোষণার প্রতিক্রিয়ায় পাকিস্তান আর্মি 1971 সালের 25শে মার্চ হতে অপারেশন সার্চ লাইট পরিচালনা করে। দর্শক, স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা ও স্বাধীনতা ঘোষণার এই বয়ানটি আমাদের সামনে এভাবে তুলে ধরা হয় না। এই বয়ানটি কি ভারতীয় বয়ান নাকি পাকিস্তানি বয়ান? কেন জনগণকে এই বয়ানটি জানতে দেয়া হয় না? কেন ভিন্ন একটি বয়ান আমাদের সামনে উপস্থাপন করা হয়? বিতর্ক সৃষ্টি করে কারা লাভবান হয়? চিন্তা করুন।